নিখোঁজ এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে নিশ্চিত করল কলকাতা পুলিশ। মরদেহের সন্ধানে চলছে তদন্ত। দায়ীরা বাংলাদেশি ধারণা স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রধানমন্ত্রীর কাছে বাবা হত্যার সুষ্ঠু বিচার চাইলেন আনারের মেয়ে। দুর্নীতিতে জড়িত থাকার শঙ্কা মির্জা ফখরুলের সমীচীন বক্তব্য নয়, মন্তব্য ওবায়দুল কাদেরের। ফের নির্বাচনী সহিংসতা। নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন নিহত, সমর্থকদের বিক্ষোভ। শরিক দলগুলোর ক্ষোভ অভিমানের মধ্যে দীর্ঘ 5.5 মাস পর বৃহস্পতিবার বসছে 14 দলের বৈঠক। জোট নেত্রীর দিকেই তাকিয়ে আছেন নেতারা। এবং কোরবানির ঈদ আসার আগেই চড়া মশলার বাজার। এলাচের কেজি ঠেকেছে 4,500-এ। ডলার সংকটের অজুহাত বিক্রেতাদের। সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএমটি বার। সংবাদ শিরোনামগুলো সঙ্গে রয়েছে আমি তানজিয়া যুথি। ভারতে চিকিৎসার জন্য গিয়ে রহস্যজনকভাবে খুন হয়েছেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, যে ঘটনায় তোলপাড় চলছে দুই দেশেই। কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে রক্তের দাগ এবং তথ্য উপাত্ত থেকে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। তবে মরদেহ এখনো মেলেনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই হত্যায় জড়িতরা বাংলাদেশি। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে থাকছে। 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর 2 দিন পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গেল 18 মে গোপাল বিশ্বাস বাদী হয়ে কলকাতার ব্যারাকপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়। সেখানে উল্লেখ করা হয় গত 12 মে সন্ধ্যায় আনোয়ারুল আজিম তার বাসায় যান। পরের দিন দুপুরে ডাক্তার দেখানোর জন্য তিনি ওই বাসা থেকে বের হন। পরে তার মোবাইল থেকে একটি মেসেজ আসে, জরুরি কাজে তিনি দিল্লি যাচ্ছেন। 16 মে তাকে আর ফোনে পাওয়া যায়নি। এরপর থেকেই শুরু হয় খোঁজাখুঁজি। এরপর বুধবার ভোরে নিউ টাউনের একটি অভিজাত ফ্ল্যাটে রক্তের চিহ্ন খুঁজে পায় কলকাতা পুলিশ। এর থেকেই পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে। তবে মরদেহ এখনো মেলেনি। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা রিকুইজিশন পাই সেই কেসটাকে দেখার জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশের এই কর্মকর্তা বলছেন, এরই মধ্যে তাদের কাছে যে তথ্য তাতে তারা নিশ্চিত হয়েছেন এটি একটি হত্যাকাণ্ড। তদন্তের স্বার্থে আর কিছু বলতে রাজি হননি তিনি। উনি 13 তারিখে এখানে এসেছিলেন, ওনারা ওর আগে এসেছিলেন কিনা কোনো দিনে এ ছিল না, এটা ইট ইজ সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। সঙ্গের যারা তারা কবে বেরিয়ে গেলেন সেটা সব কিছু জানা গেছে, কিছুটা এই সময় ডিসক্লোজ করাটা ঠিক হবে না যেহেতু ইনভেস্টিগেশন একদম আর্লি ফেজে আছে। এদিকে দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তারা নিশ্চিত হয়েছেন এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। ইন্টারন্যাশনাল ওয়েতে যতখানি প্রয়োজন সবগুলি আমরা ব্যবস্থা নিচ্ছি। এই হত্যার সঙ্গে জড়িতরা সকলেই বাংলাদেশি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। আমাদের সঙ্গে ভারতের সঙ্গে একটা বন্ধুত্ব রয়েছে। ভারত আমাদের সব ধরনের কোঅপারেশন করছে। আর এইখানে মানে সম্পর্কের ফাটল ধরবে এমন কোনো ঘটনা ঘটেনি, কারণ ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। হত্যার রহস্য উদ্ঘাটনে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এদিকে পশ্চিমবঙ্গের যে ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে সেখানে লাশ পাওয়া যায়নি, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গোয়েন্দা পুলিশ বলছে যে হত্যা রহস্য উদ্ঘাটনে ভারতের পুলিশের সাথে নিবিড়ভাবে কাজ করছেন তারা। আর বাবা হত্যার বিচার চাইলেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের রিপোর্টে থাকছে। চিকিৎসার জন্য 12 মে দর্শনা সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গের কলকাতা গিয়ে 16 মে রহস্যজনকভাবে নিখোঁজ হন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বুধবার কলকাতা পুলিশ নিশ্চিত হয় খুন হয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য। এমপি আনারকে যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে লাশ সেখানে পাওয়া যায়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে
গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল, তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় ডেপুটি হাই কমিশন যেটি আছে সেখান থেকে সেটি জানানো হয়েছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের খবর পেয়ে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ছুটে যান আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। পুলিশ প্রশাসন সহ সরকারের হস্তক্ষেপ চেয়ে হত্যাকারীদের বিচার দাবি করেন ডরিন। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই। সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। বাবা, আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে কুড়াচ্ছে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। হত্যা রহস্য উদ্ঘাটনে ভারতীয় পুলিশের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি, কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার ও নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। পেশায় ব্যবসায়ী আনোয়ারুল আজিম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। নিখোঁজের 9 দিন পর কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীভা গার্ডেন থেকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু নিশ্চিত করেছে ভারতীয় পুলিশ। তার এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারছে না স্থানীয় নেতাকর্মী ও স্বজনেরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলছে, রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এমন নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজন ও নেতাকর্মীদের। ঝিনাইদহ থেকে মেহেদী হাসান সবুজকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। নিজ সংসদীয় এলাকা কালীগঞ্জের 3 তলার এই বাড়ি থেকেই চিকিৎসার উদ্দেশ্যে গত 12 মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে এভাবেই ভ্যানে করে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ওঠেন কলকাতার নিউ টাউনের বিলাসবহুল আবাসনের 56 নম্বর ফ্ল্যাটে। এরপর 13 তারিখ থেকে আর খোঁজ মেলেনি তার। 9 দিন নিখোঁজের পর বুধবার সকাল 9:30টার দিকে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের এই বাসা থেকে তার মৃত্যুর আলামত উদ্ধার করে পুলিশ। তার এমন মৃত্যুর খবরে ভেঙে পড়েছে তার পরিবারের সদস্য ও স্বজনেরা। তাকে মারা হলো কেন? আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই, আমি তাকে ফাঁসি চাই। একজন সংসদ সদস্য হয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। এরকম একটা এমপি জীবনে মানে বাংলাদেশের লোক আর পাবে না খুঁজে। খুবই ভালো। আপনারা তদন্ত নিয়ে সঠিক বিচার দেন আমাদের, আমরা এই সঠিক বিচার চাই। স্থানীয়দের দাবি, রাজনৈতিক ও ব্যবসায়িক কারণেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রাজনীতিক একটি প্রতিহিংসা, যেহেতু পাশাপাশি তিনি ব্যবসাও করতেন, ব্যবসার কারণেও প্রতিহিংসা মানুষের হয়, কিন্তু এরকমভাবে খুন হয়ে যায় বা খুন করতে পারে, এটা হচ্ছে যে খুব দুঃখজনক। যেভাবে ঘটুক না কেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। নেতাকর্মীরা বলছেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারা। তার সিম একটা পাওয়া গেছে আপনার এই গেদে বর্ডারে, আর একটা পাওয়া গেছে আপনার বেনাপোল। তখনই আমাদের সন্দেহ হয়েছে যে নেতার কিছু একটা হয়েছে। এটা কারা ঘটালো, কি জন্য ঘটালো, আমরা সঠিক তথ্য উন্মোচন করার জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি। এদিকে পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আনা হবে আইনের আওতায়। আমরা খুবই সেন্সিটিভলি জিনিসটা দেখছি। এখানে কালীগঞ্জবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা ধৈর্য ধারণ করেন। এটা একটা বড় রকমের দুর্ঘটনা এবং সর্বোচ্চ পর্যায় থেকে তদন্ত হবে এবং যারা যারা এখানে জড়িত আছে সবাই আইনের আওতাভুক্ত হয়ে যাবে। আনোয়ারুল আজিম ঝিনাইদহ 4 আসন কালীগঞ্জ থেকে পরপর 3 বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। হত্যা, চোরাচালান সহ তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রায় 2 ডজন মামলা হয়েছিল। ব্যবসায়িক কারণে নিয়মিত বিরতিতে তিনি ভারতে যাতায়াত করতেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। ভারতে বাংলাদেশের সংসদ সদস্য হত্যার পেছনে দুর্নীতির বিষয়ে জড়িত কিনা তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দাবি করেন জাতির জন্য আওয়ামী লীগ সমস্যা, এদের সরিয়ে দেওয়ার বিকল্প নেই। সাবেক সেনা প্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী সামনে রেখে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মূল দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৮ তারিখ থেকে ২৮শে মে থেকে ১১ই জুন পর্যন্ত। এ সময় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বর্তমান সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় দেশকে। বলেন, উপজেলা নির্বাচন নিয়ে জনগণের আগ্রহ না থাকলেও নির্বাচন আলোচনায় রেখেছে গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়াতেও, আপনার প্রিন্টিং মিডিয়াতেও। এছাড়া কিন্তু জনগণের কোথাও, বাংলাদেশের কোথাও আপনার এটা নিয়ে কোনো কথাবার্তাও নেই, কোনো আলোচনা নেই। কারণ ইলেকশন ব্যবস্থার উপরেই তো মানুষের আস্থা চলে গেছে। তাদের তথাকথিত উন্নয়নের নামে গোটা মানুষদের উপরে যে ঋণের বোঝা চাপানো হচ্ছে, জিনিসপত্রের দাম যে বাড়ছে তাদের ব্যর্থতার কারণে, মানুষ যাবে কোথায়? যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বাহিনীগুলোর ব্যবহার লজ্জাজনক। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। এখনো তারা যেটা বলছে সেটা হচ্ছে এটা নাকি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবেই তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা চরম একটা দুর্ভাগ্য, আনফর্চুনেট শুধু নয়, এটা লজ্জার কথা, ইটস আ শেম। কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতে গিয়ে একজন সংসদ সদস্যের নিখোঁজ হওয়া ও পরে লাশ উদ্ধার, এ নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। জাতির সামনে বিএনপি নয়, ক্ষমতাসীন আওয়ামী লীগই সমস্যা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জাতির সামনে সমস্যা হচ্ছে এই সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমপি আনারুলের হত্যা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সমীচীন নয়। জানান, খুনিদের বিচারের মুখোমুখি করার কাজ চলছে। বিকেলে আওয়ামী লীগের সংস্কৃতি উপকমিটির সভায় ওবায়দুল কাদের বলেন, ভিসা নীতি নিষেধাজ্ঞা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই। বাকিটা জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটি আলোচনা সভা, দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমপি আনোয়ারুল আজিম হত্যা নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, বন্ধু রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য সমীচীন নয়। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকেন, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র, তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন, কত বছর হয়েছে? সালাউদ্দিন আছে না? তো আমি ফখরুল সাহেবকে বলি, তার ফেটটা যে অবস্থা আসলো, সেখানে তো তাকে তো কেউ হত্যা করেনি, তার জীবন তো নিরাপত্তা বিঘ্নিত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি। তাহলে এ ধরনের অপবাদ কেন দিচ্ছে? যারা গণহত্যাকে অস্বীকার করে তাদের ভিসা নীতি নিষেধাজ্ঞা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলেও জানান ওবায়দুল কাদের। 7 জন, এখন আবার একজন যুক্ত। তো আমি ওই কথাই বলতে চাই, যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে, তাদের নিষ্ঠুর বর্বরোচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় না, তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা। বিশ্ব সংকটের প্রতিক্রিয়ায় দেশের রিজার্ভ কমে গেছে এবং দ্রব্যমূল্যের দাম বাড়ছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে। বুধবার বেলা 12টায় উপজেলার চরাঞ্চল পাড়াতলি ইউনিয়নের মীরেরকান্দি মসজিদের পাশে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও নেতাকর্মীরা জানায় আগামী 29 মে তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া উপজেলার চরাঞ্চল পাড়াতলিতে গণসংযোগে যাওয়ার সময় তার গাড়িতে হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকরা। তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সুমন মিয়া আহত হন। আহত সুমন দৌড়ে স্থানীয় মাস গাড়ি পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে পুলিশ তাকে উদ্ধার করে বিকেলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঘোষণা করে। দর্শক, এই মুহূর্তে নরসিংদীর রায়পুরায় আছেন সহকর্মী সুমন বর্মন। আমরা দর্শক এই হত্যাকাণ্ড নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। আমি এখন আছি নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আগামী 29শে মে রায়পুরা উপজেলায় পরিষদ নির্বাচন। এই উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছিল। তারই প্রেক্ষিতে আজকে বেলা 12টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া চরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। বেলা 12টার সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুবেল এবং তার সমর্থকরা প্রার্থী সুমন মিয়ার উপর হামলা চালায়। সেই হামলায় সুমন মিয়া আহত হয়। আহত অবস্থায় সে স্থানীয় বাসগাড়ি পুলিশ ফাঁড়িতে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ বিকেলে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু হাসপাতালে এসেছেন এবং তিনি নিহত সুমনের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং এই ঘটনায় পুরো রায়পুরা জুড়ে এখন উত্তেজনা বিরাজ করছে। আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি এবং যারা রাজনীতিবিদ তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে এই ঘটনায় উপজেলা পরিষদ নির্বাচনকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে এবং পুরো নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং উত্তেজনা দুইই বিরাজ করছে। এই ছিল নরসিংদী রায়পুরা থেকে আমার কাছে সর্বশেষ খবর। শরিক দলগুলোর দীর্ঘদিনের ক্ষোভ অভিমানের মধ্যেই বৃহস্পতিবার বসছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। নেতারা জানান এ বৈঠকে জোটের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ঠিক হবে। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি প্রস্তাবনা রাখেন সামনে তা নিয়েই হবে আলোচনা। শরিক নেতারা বলছেন এখনো বৈষম্য কমেনি, বেড়েছে সাম্প্রদায়িকতা, ফলে 14 দলের প্রাসঙ্গিকতা থাকছেই। জয় যাদবের রিপোর্টে বিস্তারিত। 2018-র নির্বাচনের পর থেকে সরকারে না থাকা আর এবারের নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র কৌশলে কাঙ্ক্ষিত সংসদ সদস্য মনোনয়ন না পাওয়া সহ নানা ইস্যুতে ক্ষমতাসীন দলের রাজনৈতিক জোট 14 দলের শরিকদের মধ্যে রয়েছে ক্ষোভ। রাখঢাক না রেখে শরিক নেতারা তা বলছেনও। মার্জিনালাইজড হয়ে গেছে 14 দল। এটা আমরা রাখছি আর কি, মনে হয় এখন এটা রাখার খাতিরে রাখা। এটা পলিটিক্যাল মিনিংফুল আমরা যেরকম ফিল করি আওয়ামী লীগ সেটা ফিল করে কিনা আমাদের কাছে মনে হয় না। দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ নিজেই 14 দলকে তো প্র্যাকটিক্যালি বাদ দিয়ে দিয়েছে। তারা কি কোনো স্পেস দিয়েছে? তারা বরঞ্চ স্পেস দিয়েছে মৌলবাদীদের, আমাদের না, আমাদের কোনো স্পেস দেয়নি তারা। আপনি একটা স্কুল কমিটি করতে গেলেও সেখানে গিয়ে আওয়ামী লীগ জামাতের সাথে গিয়ে ইউনাইট করে, আমাদের তারা বিরোধিতা করে। এমন প্রেক্ষাপটে 5.5 মাস পর বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে বসছে কেন্দ্রীয় 14 দল। জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে 14 দলের আগামী দিনের রাজনীতির গতিপথ ঠিক হবে বলে জানান নেতারা। আশা করি সেই বৈঠকে আমরা মূলত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রস্তাবটা নিয়ে গবেষণা করব। সুতরাং এক বৈঠকেই নিষ্পত্তি হবে না, আর ওনার সঙ্গে বৈঠকের পরে আরও কয়েকটা বৈঠক লাগবে 14 দলের চূড়ান্ত আগামী 5 বছরের কর্মপন্থা ঠিক করার জন্য। প্রথমে যে আলোচনার পরিবেশটা কী হবে তার উপর নির্ভর করে। যদি প্রথম চলে যদি আলোচনা একটা বক্তৃতা হয়ে শেষ হয়ে যায়, মনোলগ হয়, ডায়ালগ যদি না হয়, তাহলে তো কোনো লাভ নেই এসব বৈঠক করে। আর যদি রিয়েলি সিরিয়াসলি আলোচনা হয়, আলোচনা তো আমরা মনেই করি যে দলের যে প্রাসঙ্গিকতা ছিল সেটাকে কার্যক্রম করতে গেলে পরে আমাদের তার রাজনৈতিক সাংগঠনিক সমস্ত বিষয়গুলোকে দেখেই আমাদেরকে এগোতে হবে।
সমন্বয়ক আমির হোসেন আমু জানান, অভিমান থেকেই ক্ষোভের কথা বলছেন শরিকরা, কিন্তু যে অভিন্ন 23 দফার ভিত্তিতে 14 দল গঠিত হয়েছিল তা অটুট আছে এবং থাকবে। মানুষ ক্ষোভ, অভিমান অনেক সময় অনেক কিছু বলে। জোট আছে, থাকবে। আমি তো বারবার বলছি, এই জোট ভাঙার কোনো সম্ভাবনা নাই। যে আদর্শ নিয়ে 23 দফার ভিত্তিতে এটা এই অনুযায়ী অভিন্ন লক্ষ্যে কি কাজ চলবে? হ্যাঁ, নিশ্চয়ই চলবে। 14 দলের শরিক নেতারা বলছেন, আলোচনা অতীতেও হয়েছে, কিন্তু জোটকে সত্যিকার অর্থেই কার্যকরী রাখতে আলোচনা ফলপ্রসূ হওয়া জরুরি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। রাইসির জানাজায় জনসমুদ্র তেহরান, ইমামতি করলেন খামেনি, কান্না ভেজা চোখে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা, কাল দাফন। কোরবানির ঈদ আসার আগেই চড়া মশলা জাতীয় পণ্যের বাজার। এলাচের দাম ঠেকেছে 4,500 টাকায়। বেড়েছে কাঠবাদাম, পেস্তা বাদাম ও কাজু বাদামের দামও। হঠাৎ দাম বাড়ার চাপে পিষ্ট ক্রেতারা, আর বিক্রেতারা দোষ চাপাচ্ছেন ডলার সংকটকে। ইফতেখার রেজার প্রতিবেদন, আরো জানাচ্ছেন নাফিয়া ফারজানা। নিত্যপণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না, নাভিশ্বাস উঠেছে ক্রেতার। এবার মশলার ঝাঁঝে দম বন্ধ হওয়ার অবস্থা। কোরবানি আসার আগেই প্রায় দ্বিগুণ মশলার দর। 2,800 টাকার এলাচ বেড়ে হয়েছে 4,500 টাকা, গোলমরিচ 1,400 থেকে বেড়ে 1,600 টাকা, আর লবঙ্গ বিক্রি হচ্ছে 2,000 টাকায়। ক্রেতারা বলছেন, মশলার অস্বাভাবিক দাম বাড়লেও বাধ্য হয়ে কিনতে হচ্ছে তাদের। আমাদের কিনতেই কিন্তু কষ্ট হচ্ছে, সেই হিসাবে সাধারণ মানুষের এই কুরবানি ঈদে মশলা কিনে কুরবানি দেওয়াটা বরাবরই কষ্টের হবে। দিশেহারা, কোনো কিছু কিনতে পারতেছি না। যে বেতন দিবাই তার থেকে 10 গুণ সব দ্রব্যমূল্যের দাম বাড়ছে। 5,000 টাকা মশলা কিনতে হইলে এত সব জিনিসের দাম হইলে তো টেনশন করতে হবেই। যে পরিমাণ দাম বাড়ছে মশলার, আমি তো মনে করছি এটা কেনাই সম্ভব না। 1,000 টাকা দিয়ে কিনে নিতাম, সেই বাজার এখন 1500 টাকা 1600 টাকা দিয়ে নিতে হচ্ছে। বিক্রেতাদের দাবি, অসাধু সিন্ডিকেট আর ডলারের উচ্চ মূল্যের কারণেই দর বেড়েছে। আগে ভাগে মশলার দামটা বেড়ে ফেলছে, যাতে ঈদুল আজহাকে আসার পূর্বে যাতে তারা দামটা নির্ধারণ করে রাখতে পারে। তারা মনে করেন যে ডলার সংকট, তারপর লাইসেন্সের একটা অজুহাত দিয়ে তারা সমস্ত মশলার দাম বাড়তি করে রাখছে। বেড়েছে কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদামের দামও। কাঠবাদাম 150 টাকা বেড়ে হয়েছে 1,150 টাকা পর্যন্ত। কাজু বাদাম বিক্রি হচ্ছে 1,200 টাকা, পেস্তা বাদাম ঠেকেছে 3,600 টাকায়। বাদাম তো আমাদের কাছে অনেক বড় বিলাসিতা মনে হচ্ছে, যে বাদাম আমাদের জন্য মানে খাওয়ার উপযোগী না। খাইতে ইচ্ছা হলেও মানে দামের ক্ষেত্রে এটা আমাদের মানে খাওয়া হচ্ছে না। যারা অর্থশালী লোক তারা হয়তো বাদামটা খেতে পারতেছে, কিন্তু আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলি এখন এগুলি স্বপ্ন মনে হচ্ছে আমাদের কাছে। সব পণ্যই তো একই অবস্থা, আমরা কোন দিকে যাব? মধ্যবিত্ত পরিবার এখন বাজার থেকে যে একটা এস্টিমেট নিয়ে আসে আমরা বাজার সাজার করব, এখানে আসে তার অর্ধেক আমরা কিনতে পারি না। প্রতি বছর রমজানের পর ডাল জাতীয় পণ্যের দাম কমলেও এবার মসুর, খেসারি ও মুগ ডাল বিক্রি হচ্ছে বাড়তি দামে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। উপাসনা এবং বন্দনা সহ নানা আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছেন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দিনটি স্মরণে বিভিন্ন বিহারে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও প্রার্থনা আয়োজন করা হয়। এতে অংশ নেন ভক্ত অনুসারীরা। দিবসটি উপলক্ষে আলাদা বাণীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। মাজহারুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন আহাদ চৌধুরী। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত। দিনটি স্মরণে বিভিন্ন বিহারে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা ও প্রার্থনা আয়োজন করা হয়। এতে অংশ নেন ভক্ত অনুসারীরা। আজকের দিনটা আমাদের যারা বুদ্ধ ধর্মাবলম্বী আছি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হিসেবে আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে আমরা পালন করতেছি। এই দিনেই তথাগত ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছেন এবং বুদ্ধত্ব লাভ করেছেন এবং পরিনির্বাণ লাভ করেছেন। এই দিনে আমরা সব বুদ্ধিস্টরা একসাথে মিলিত হই এই মন্দিরে, এসে সবার সাথে সবার দেখা হয়, শুভেচ্ছা আদান প্রদান করা হয়। এসব আয়োজনে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করা হয়। আজকের দিনে আমরা বলতে চাই পৃথিবী থেকে হিংসা দূরীভূত হোক। আমরা সকলের শান্তি, বিশ্ব শান্তি কামনা করি, সবাই সুখী হোক, শান্তিতে থাকুক। সবাই শান্তিতে সুখে বাস করুক এবং জগতের সকল প্রাণী যেন সুখে থাকুক, শান্তিতে থাকুক।
বুদ্ধ পূর্ণিমা উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছরই আমরা তাদের এই অনুষ্ঠান পালনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছি। বাংলাদেশ পুলিশের আইন শৃঙ্খলা রক্ষায় আমরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার মতো আমাদের সেই সক্ষমতা এবং প্রস্তুতি রয়েছে, এবং এটা নিয়ে আমরা সকল ইভেন্ট এবং সকল অনুষ্ঠান আয়োজনে এবং নিরাপত্তা সফলভাবে আমরা দিয়ে আসছি। বৌদ্ধ ধর্ম মতে প্রায় 2500 বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে। তার মূল জীবন দর্শন হচ্ছে অহিংসা, সাম্য, মৈত্রী ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সহাবস্থান করা। আহাদ চৌধুরী, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। ধরা কিংসের ফার পোস্টের দিকে টার্গেটটা ছিল রাকিব। ধরা কিংস মোহামেডান, তার ছিল শর্ট টাইম 15 মিনিটের। ফেডারেশন কাপে মোহামেডানকে হারিয়ে ট্রাবল জিতল বসুন্ধরা কিংস। গোল খেয়ে মেডা ছাড়ায় সাদা কালোরা। বিশ্বের বহু স্থানে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে। লোভ, লালসা, ঈর্ষা, প্রতিহিংসার ন্যায় কুপ্রবৃত্তি সমাজের শোষণ বঞ্চনা বাড়াচ্ছে দাবি করে এ অবস্থায় সকলকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবার বিকেলে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বঙ্গভবনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এ আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনের ট্রেডিশনাল হলে এই শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান উপস্থিত ছিলেন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় নেতারাও রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। আজ বিশ্বের বহু স্থানে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে। লোভ, লালসা, ঈর্ষা, প্রতিহিংসার ন্যায় কুবৃত্তি সমাজের শোষণ বঞ্চনা বাড়াচ্ছে। দেশে দেশে যুদ্ধবিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থ সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। দেখছেন সংবাদ সন্ধ্যা।